পাহাড়ে এক মুহূর্তের মধ্যে কিন্তু স্বর্গটা নরকে পরিণত হয়ে যেতে পারে। এই দুজন যারা মারা গেছে আবার একটু বয়সটাও বেশির দিকে ছিল, ধরো উঠছে তো ভাববে বোধ এটাই চূড়ার শেষ, বোধ এইটাই টপ, পৌঁছে গেলাম, ওটার উপর উঠে দেখবে ও বাবা আরেকটু নেবে, আবার একটা স্টার্ট হচ্ছে, ওখানে ডেড বডিও আছে দড়িতে ঝুলছে এরকম। তাই এখন একটু তো মানে ক্রেজ বেড়ে গেছে, মানে না সবাই একটু সোশ্যাল মিডিয়ায় দেখে বেরিয়ে পড়ছে। একে তো অক্সিজেন নেই, অর্গান গুলো কাজ করছে না, আর ওই হিলারি স্টেপ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। মাউন্ট এভারেস্ট জয় করে নামার পথেই দেখা গেছে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। সাম্প্রতিক অরুণ কুমার তিওয়ারি এবং সন্দীপ আরে, তারা হায়দ্রাবাদের বাসিন্দা, মাউন্ট এভারেস্ট জয় করে নামার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আর এখানেই বারবার প্রশ্ন ওঠে যে কেন ঠিক শৃঙ্গ জয় করে নামার পথেই এই দুর্ঘটনাগুলো ঘটে? ডেথ জোন কেন এত ভয়ঙ্কর? আমাদের সঙ্গে রয়েছেন বঙ্গকন্যা পিয়ালি বসাক, যিনি এভারেস্ট জয় করেছেন, তার সঙ্গে আরো উচ্চতম শৃঙ্গ তিনি জয় করেছেন। তার সঙ্গে কথা বলবো, তার অভিজ্ঞতা শুনবো। এই যে ঠিক শৃঙ্গ জয় করে নামার সময় কেন এই দুর্ঘটনাগুলো ঘটে? আসলে এক তো শৃঙ্গ যেটা মানে 26,000 ফুট থেকে হচ্ছে ডেথ জোন শুরু হয়ে যায়, মানে এভারেস্টের যেটা 4 নম্বর ক্যাম্প, লাস্ট ক্যাম্প যেটাকে বলে যে সাউথ কল, তো সেইখান থেকেই আসলে ডেথ জোন শুরু হচ্ছে। এবার যত উপরে যাবে তো উচ্চতা আরো বেড়ে যাচ্ছে, অক্সিজেন তো আরো কমে যাচ্ছে, ঠান্ডা আরো বেড়ে যাচ্ছে। এবার পর্বতারোহণে কি, পর্বতারোহণ এত একটা মানে এক্সস্ট বলে না, মানে ওটা হচ্ছে ওভার এক্সস্ট, মানে যে কোনো খেলায় তো মানুষ এক্সস্ট হয়ে যায়, পর্বতারোহণে মানুষ ওভার এক্সস্ট হয়ে গিয়ে মানে একে তো অক্সিজেন নেই, অর্গান গুলো কাজ করছে না। তো সেই অবস্থায় যখন ওই শৃঙ্গ আরোহণ এত একটা অত্যাধিক পরিশ্রমের কাজ, তখন তো শরীর থেকে সমস্ত কিছু মানে নিংড়ে চলে যাচ্ছে, সমস্ত শক্তিটা আমরা কাজে লাগিয়ে দিচ্ছি সামিটে পৌঁছানোর জন্য। এইবারে যখন নামছি তখন তো খাবার নেই, অত ঘন্টা খাওয়া নেই, জল নেই, তারপর ওখানে যে উচ্চতা সেখানে তো মানে বেশি খাওয়াও যায় না, বেশিরভাগ পর্বতারোহীরা খেতে পারে না। আমারটা না ব্যতিক্রম, আলাদা ব্যাপার, আমি বাদ দিচ্ছি, কিন্তু যেটা নর্মাল এবং বৈজ্ঞানিক ভাবে মেডিকেল ভাবে যেটা প্রমাণিত যে যত উপরে যাবে, যেহেতু শরীরের অর্গান কাজ করে না, যারা পাহাড়ি জায়গায় বেড়াতে গেছে তারাও জানে যে মানে মাথা ঘোরে, জল খেলেও বমি বমি পায়, খেতে ইচ্ছা করছে না, হজম হচ্ছে না, এরকম হয়। সেটা তো মানে 14-15,000 ফুট উচ্চতাতেই ওইটা হয়, আর আমরা তো চলে যাচ্ছি 26,000 ফুটের ওপরে। হ্যাঁ, তো সেই উচ্চতায় আর কেউ খেতে পারে না, যেহেতু জলও খেতে পাচ্ছে না, শরীরে আরো ওই যে পরিশ্রম হচ্ছে সেটা তো রিকভারি হচ্ছে না, অর্গানের ওপর, হৃৎপিণ্ড, ফুসফুস, ব্রেন সবকিছুর ওপর চাপ পড়ছে, এদিকে অক্সিজেন নেই, তো সেইটা কিন্তু আর শরীর নিতে পারে না। এবং নামার সময় আর কি শরীরটা ছেড়ে দেয়, শরীর একদম ছেড়ে দেয়, আমার কারণ সামিটে পৌঁছতেই শরীর শেষ, পুরো নিংড়ে সব বেরিয়ে গেছে। এবার নাবার সময় তো আরোই তখন আর কিছুই বেঁচে নেই শরীরে, তার উপর তখন তো ওরা ডেথ জোনেই তো আমরা থাকছি না। ডেথ জোন আসলে কি, মানে এতটা ভয়ঙ্কর কেন বলা হয় এই ডেথ জোনকে? ডেথ জোন হচ্ছে যেখানে মানুষ তো ছেড়ে দিন, মানে জীবাণু ও পোকামাকড়ও না, কোনো পশু পাখি গাছপালা কিছু নেই, এমনকি ভাইরাস ব্যাকটেরিয়াও বাঁচে না। মানে কত উচ্চতাকে বলা হয় ডেথ জোন? এটা হচ্ছে 26,000 ফুটের ওপর থেকে একদম ডেথ জোন শুরু হয়ে গেল, কিন্তু হাই অল্টিটিউড সিকনেস আরো নিচে থেকেই হয়ে যেতে পারে, 11-12,000 ফুট থেকেই কিন্তু হাই অল্টিটিউড সিকনেস মানুষের শরীরে বা প্রাণীর শরীরে দেখা দিতে শুরু করে, যেটা অধিক উচ্চতা জনিত, কম অক্সিজেনের জনিত যে শরীরে সমস্যাগুলো হয়। এইবারে যখন ওই 13-14,000 ফুট থেকে তো আরো উঠতে থাকছে, সেইগুলো তো আরো ডেটোরিয়েট করছে, আরো খারাপ দিকে যাচ্ছে, করতে করতে 26,000 ফুট যেই হয়ে যাচ্ছে, তখন সেটা মানে মানুষের লিমিটের বাইরে চলে যাচ্ছে, মানে মেডিকেল, মানে বৈজ্ঞানিক ভাবে যেটা মেডিকেল সায়েন্সে, সেটা মানুষের লিমিট বা পৃথিবীর যে কোনো প্রাণীর লিমিটের বাইরে চলে যাচ্ছে। ওই জন্য ওটাকে বলে ডেথ জোন, মানে অক্সিজেন এতটাই কম বাতাসে যেটা পৃথিবীর কোনো প্রাণী ওই অক্সিজেনে বেঁচে থাকতে আর পারবে না। এবং ঠান্ডা তো মারাত্মক, -50-60 ডিগ্রি নর্মাল থাকে এমনি সময়। এইবার যত হাওয়া চলবে, হাওয়ার বেগ বাড়বে, সেইটা তত মাইনাসে যেতে থাকবে, মানে 10 কিলোমিটার বেগে যদি হাওয়া চলে, তার মানে সেটা -25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আরো কমে গেল, শুধুমাত্র 10 কিলোমিটার হাওয়ার বেগ বাড়লে। তারপরে হচ্ছে তার উপর হচ্ছে এবার শরীরে আবার সেটা আরো বেশি ঠান্ডা অনুভব হবে,
মানে এই যে যেমন এটা দেখাচ্ছেন একটা এফেক্ট আবার শরীরে তো আলাদা ভাবে পড়ে। এই যে গরম এখন যেমন বলছে 42 ডিগ্রি, গরমটা যেন মানুষের শরীরে প্রভাব ফেলছে 50 ডিগ্রির মতো। ঠান্ডাতেও হ্যাঁ, ঠান্ডাতেও সেই একটা চিলিং এফেক্ট বলে, যেহেতু শরীরে অক্সিজেন যাচ্ছে না, ওখানে অক্সিজেন তো আমাদের শরীরকে গরম রাখে। হ্যাঁ, তো যেহেতু শরীরে অক্সিজেন যাচ্ছে না, তারপর এই যে হাওয়া বইছে শরীর থেকে, তাপমাত্রা তো আরো টেনে নিয়ে চলে যাচ্ছে। জল নেই, খাবার নেই। এমনি দেখবে সমতলে যদি জল না খাও, খাবার না খাও, হ্যাঁ, তাহলে শরীরটা কেমন ঠান্ডা ঠান্ডা আরো বেশি লাগবে। শীতকালে দেখবে আরো এটা বেশি হবে, দুর্বল লাগলে বেশি ঠান্ডা লাগে। তো পাহাড়েও সেই জিনিসটা হয়, মানে এমনি -70-80 তো যাচ্ছেই নর্মাল। আমরা তো এবার শীতকালে যে মাকালু গেলাম, হাওয়া চলছে, এমনি ওখানে -70-80 এবার শীতকাল তাপমাত্রা ছিল। হ্যাঁ, তো তার উপর আবার ওই চিলিং এফেক্টের জন্য মানে মনে হবে যেন শরীরে ওটা -100 হয়ে যাচ্ছে, এইরকম একটা এফেক্ট পড়বে। আপনি যখন এভারেস্ট জয় করতে গিয়েছিলেন, এই যে ডেড জোনের জায়গাটায় বা হিলারি স্টেপ, অরুণ কুমার তিওয়ারি যেখানে বিদ্যুৎ গোলে ঢলে পড়েন, এই জায়গায় আপনি কি ফিল করেছিলেন? আপনি কি কোনো এরকম কোনো সমস্যার মুখোমুখি হয়েছিলেন? হিলারি স্টেপে তো আমরা আরো বেশি সমস্যার মুখোমুখি পড়েছিলাম, কারণ আমরা তো তুষার ঝড়ে গেছি। আমরা মানে আমি এবং আমার শেরপা স্যার শুধু এই যে এবারে তো এভারেস্টটা দেখলেন কিভাবে ট্রাফিক জ্যাম প্রতি বছরই হয়, ওই রকম মানে একটা গ্ল্যামার এভারেস্ট। আরো তো পৃথিবীর উচ্চতম শৃঙ্গ আরো অনেকগুলো আছে, আমি তো 6টা উচ্চতম শৃঙ্গ আরোহণ করেছি, কিন্তু অন্নপূর্ণা, মাকালু, ধৌলাগিরি এগুলোতে কেউ গেছে বলে শুনবে না। সবাই এভারেস্টে, এবার অনেকে এভারেস্টে যাচ্ছে, তারা পর্বতারোহণের ট্রেনিং নেয়নি সেইভাবে। হ্যাঁ, কিন্তু এই যে গ্ল্যামার ভাবছে টাকা দিলেই বোধহয় হয়ে যায়, এইভাবে যাচ্ছে। এবার গিয়ে তারা বিপদে পড়ছে, তার সাথে সাথে অন্যরা যারা মাউন্টেনিয়ারিং সত্যিকারের যারা পর্বতারোহী ট্রেনিং নিয়ে যাচ্ছে, তারা এবার তাদের জন্য বিপদে পড়ে যাচ্ছে। আর ওই হিলারি স্টেপ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, একটা খুম্বু আইসফল আর একটা হিলারি স্টেপ। আমরা এখন সবসময় ওখানটা কি পুরো খাড়াই একটা পাথরের দেওয়াল নেমে গেছে, সেটা এরকম 5টা টাওয়ার আছে। মানে এই ধরো উঠছে তো ভাববে বোধহয় এটাই চূড়ার শেষ, বোধহয় এইটাই টপ, পৌঁছে গেলাম। ওটার উপর উঠে দেখবে ও বাবা আরেকটু নেবে, আবার একটা স্টার্ট হচ্ছে। ওটার উপর উঠে দেখবে আর একটা স্টার্ট হচ্ছে, মানে চূড়ায় পৌঁছাতে পারবে না, একটার পর একটা এরকম টাওয়ার সামনে দেখতে থাকবে। এবং প্রতিটা টাওয়ার হচ্ছে এমনই, মানে কাঁচের দেওয়াল, কাঁচের আয়না যেমন প্লেন একদম তেলা, কোনো খাঁজি নেই, ওই পাথরের দেওয়ালটা হচ্ছে ওই রকম পুরো প্লেন তেলা। মানে আমরা যে জুতোয় যে কাঁটাটা লাগাই, ক্র্যাম্পন বলে, লোহার কাঁটাটা বরফে যেমন আইসে গেঁদাচ্ছি, সেটাও অনেক কঠিন, মানে বাউন্স করে চলে আসে, ওখানে এত হার্ড হয়, লোহার মতো শক্ত হয় বরফটা। আর পাথরে তো খাঁজের মধ্যে একটু সামান্য চুলের মতো খাঁজ থাকলেও তো সেখানে আমরা ক্র্যাম্পনটা লাগাতে পারবো, কাঁটাটা ব্যালেন্স করাতে পারবো, ওখানে সেটুকুও নেই, পুরো তেলা। এবার সেইটাকে না আড়াআড়ি ট্রাভার্স করতে, মানে এরকম পুরো খাড়াই তো জিনিসটা, যেতে হবে এরকম আড়াআড়ি। তো যে কারণে ওই আড়াআড়ি করতে গিয়ে এবার ক্র্যাম্পনটা যে আমরা এইভাবে আড়াআড়ি লাগাবো, সেইটা জায়গা পাচ্ছি না। আর ওটা নেবে গেছে পুরো 20-22 হাজার ফুট এরকম খাড়াই নেবে গেছে, এবং ওখানে ডেড বডিও আছে, দড়িতে ঝুলছে এরকম। আমরা তো যখন গিয়েছিলাম বললাম ওই যে অত লাইন, অত ভিড়, যখন তুষার ঝড় এলো, ওয়েদার ফোরকাস্টে বললো যে রেড অ্যালার্ট জারি হয়েছে, ভয়ঙ্কর তুষার ঝড় আসছে, সবাইকে নেমে আসতে। আমি তো সেই অবস্থায় সিদ্ধান্ত নিই যে আমি সামিটে যাব। সবাই যখন ভয় পালাচ্ছে প্রাণ বাঁচাতে, আমরা সিদ্ধান্ত নিলাম, শেরপা স্যার ভালো ছিলেন, আমাকে ছেড়ে যাননি, একসাথে আমরা গেলাম। তো যখন সবাই নেমে যাচ্ছে তখন ওই আর একজন শেরপাও আমাদের সাথে গেলেন, 3 জন আমরা গিয়েছিলাম। তো সেই সারা রাত তো আমাদের আরোহণ করতে হয় লাস্ট 4 নম্বর ক্যাম্প থেকে। পুরো তুষার ঝড়ের ঝাপটা চোখ মুখ তো খুবলে নিয়েছে, আমি আবার অক্সিজেন ছাড়া আরোহণ করছি, নাক মুখ সব দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, ওপর থেকে তুষার ঝড় আসছে, তার উপর ধস নামছে। কারণ এটা তো সবাই জানে, তুষার ঝড় হলেই এবারে তো পাহাড়ের দেওয়ালে যে বরফগুলো জমছে, এবার তো ধস আকারে নেমে আসছে। এবার সেইগুলো এসে আমার পুরো হাঁ করে নিছে, মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, নাকে ঢুকে যাচ্ছে, চোখে ঢুকে যাচ্ছে। সেই অবস্থায় সেই লড়াই করে করে উঠছি, অক্সিজেন নেই, ডেথ জোন দিয়ে সারা রাত আরাম করে সকালবেলা তখন ওই হিলারি স্টেপের ওইখানটা পৌঁছেছি। এইবার তো তুষার ঝড়ে আমাদের তো উড়িয়ে উড়িয়ে আছাড় মেরে মেরে ফেলছে, আমাকে শেরপা স্যারদের সবাই যেরকম আছাড় মেরে মেরে ফেলছে। তো এবার আছাড় মেরে যখন পড়ে যাচ্ছে, এবার 2 পা উঠে যাচ্ছে, তো 3 পা নেমে যাচ্ছে, পুরো খাড়াই তো। আর বরফটা তো উপর থেকে নিচের দিকে নামছে না, ভস ভসে সবসময়, এবার আমাদেরকে নিয়ে নেমে যাচ্ছে নিচের দিকে। এবার সেই হাঁচড় পাঁচড় করে সেইটার সাথে লড়াই করে করে উঠছি।
এইবার করতে করতে যখন ওই হিলার স্টেপে ওইখানটা পুরো এসছি পাথর, এবার ওইটা পুরো তো একদম ব্রিজের ওপরে না, ওইখানে তো হাওয়ার বেগ আরো বেড়ে যাচ্ছে, মানে যত ওপরে যাবে হাওয়ার বেগ আরো বেড়ে যাবে, ঠিক আছে। এবার ওই জেট স্ট্রিম বলে না, উপরে অনেক উঁচুতে, ওই রকম তো ব্যাপারটা তিব্বতের দিক থেকে পুরো আসছে। এবারে ওইখানে আমাদের পুরো এমন ধাক্কা মেরে ফেলেছে, ওই হিলারি সাহেব বললাম না কোনো খাঁজ নেই তো যে পাটা একটু আটকাবো বা কোনোভাবে সাপোর্ট নেবো, একদম পুরো উড়িয়ে ফেলেছে। মানে আমি একটুর জন্য বেঁচে গিয়ে এক সেট পাশারও ধরেছে, কিন্তু তার আগে আমি যেটা আটকে গেছি ওই ডেড বডির ওপর গিয়ে পড়েছি, কাইতে একটু আটকে গিয়ে তারপর সেট পাশার ধরে নিয়েছে। তো এইরকম অবস্থা। এবার ওইখানটাতে স্যারও খুব ভয় পেয়ে গেছে, আর যেটা ওইটা নিচে নামবা তো আরো কঠিন, নিচে নামার সময় তো মারা বেশি যায়। এবার আমাদের মাথার মধ্যে ঘুরছে যে 1996 সালে যেটা ঘটেছিল, মানে পৃথিবীর সেরা সেরা পর্বতারোহীরা এভারেস্ট আরোহণে গিয়েছিল, সামিটও করে নিয়েছে ভালো ওয়েদারে, নামবার সময় তুষার ঝড় এসেছিল এবং পৃথিবীর সেরা সেরা পর্বতারোহীরা মারা যায়, বেঁচে ফেরেনি, এবং অক্সিজেন ব্যবহার করেই তারা কিন্তু অভিযান করছিল। তারপর হচ্ছে নেপালের যিনি প্রথম মহিলা এভারেস্ট আরোহী পাসাং লামু শেরপা, উনি কিন্তু এভারেস্টের সামিটে পৌঁছেছিলেন কিন্তু নিচে ফিরে আসতে পারেননি, কারণ এই তুষার ঝড়। উনি এবং আরো দুজন শেরপা, উনি তো নিজেও শেরপা, আরো দুজন শেরপা, 3 জন একসাথে মারা গেল তুষার ঝড়ে। এবার সেই ঘটনাগুলো তো আমাদের মাথার মধ্যে ঘুরছে, কি মানে কতটা ভয় লাগবে বুঝতে পারবো তো। এমনি অর্থাৎ ভয় আপনিও পেয়েছিলেন। তো পিয়ালি একটা কথা আপনিও বললেন যে আপনি একটা জ্যামের মুখোমুখি আপনাকে হতে হয়েছিল। এখন দেখা যাচ্ছে যে গ্ল্যামার মাউন্ট এভারেস্টকে ঘিরে প্রচুর মানুষ তারা এই মাউন্ট এভারেস্টের পথে এখন যাচ্ছে, ভিড় জমাচ্ছেন, তারা জয় করতে চাইছেন। কোথাও গিয়ে কি এই কারণেই ঝুঁকিটা বাড়ছে যে এত মানুষ, আপনি বলছেন অনেক মানুষ এমনও যাচ্ছেন যাদের কোনো ট্রেনিংই নেই। হ্যাঁ, এইটাতে তো আবার এক ধরনের যেটা ঝুঁকি হয়ে যাচ্ছে, চলতে থাকলে যেমন শরীরটা গরম থাকছে, তারপরে বেশি এই যে অক্সিজেন সিলিন্ডারে তো বেশি অক্সিজেন থাকে না। এবার একটা জায়গায় দাঁড়িয়ে থেকে যদি অক্সিজেন বা স্লো চললে অক্সিজেন যদি ফুরিয়ে যায়, তখন তো এবার স্বাভাবিক, এবার তো অক্সিজেন বেশি নিয়ে যাওয়াও যায় না, ক্যারি করা যায় না অত বেশি অক্সিজেন সিলিন্ডার, তখন তো সেটা অক্সিজেন ফুরিয়ে গেলে তো আর বাঁচবেই না। কারণ কেউ যদি একবার অক্সিজেন ব্যবহার করে নেয়, তারপর কিন্তু অক্সিজেন ফুরিয়ে গেলে আর শরীর ওই অ্যাডজাস্ট করতে পারবে, মৃত্যু অবধারিত, ওটা বাঁচানোর আর কোনো রাস্তাই নেই, মরতেই হবে। ঘটে 27,000 উচ্চতাতে পর্বতারোহী ছিলেন, 19 বার এভারেস্ট আরোহণ করেছেন, K2 আরোহণ করেছেন, অন্নপূর্ণা আরোহণ করেছেন, প্রচুর এক্সপিরিয়েন্স। 27,000 ফুট থেকে প্রায় 3,000 ফুট নিচে পড়ে গেছে। আর ওইখান থেকেই আবুল ফজল গজালি স্যার ইরানের নিখোঁজ, রেস্কিউ টিমও এসছে, সার্চ আর রেস্কিউ টিম। এত ঠান্ডার এত হাওয়া এখনো ওনাদের কাছে পৌঁছতে পারেনি, অনেকটা রিস্ক নিয়ে যাচ্ছে। হ্যাঁ, রিস্ক তো আছেই। তারপর আরো একটা, এই দুজন যারা মারা গেছে আবার একটু বয়সটাও বেশির দিকে ছিল, 53 বছর বয়সী ছিলেন অরুণ কুমার তিওয়ারি। হ্যাঁ, 53 বছর। এবার কি হয়, মানে পাহাড়ে তো হার্ড লাংস আরো স্ট্রং রাখতে, মানে আলাদাই, ওখানে তো হার্ড লাংস বা কিডনি বা ব্রেন, ফুসফুস সবকিছুর মানে কাজ করার ইয়েটাই বদলে যায়, মানে অন্যভাবে কাজ করে ওখানে, কারণ প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন তৈরি করতে হয় শরীরকে। এবার হিমোগ্লোবিন তৈরি করার জন্য কিডনি, লিভার সবারই কিন্তু ফাংশন আছে, সেইটা বদলে যায় প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন উৎপন্ন করার জন্য। এবার ব্লাডে যখন অনেক হিমোগ্লোবিন তৈরি হয় তখন ব্লাডটা ঘন হয়ে যায় অনেক। এবার ঘন রক্তটাকে পাম্প করার জন্য হার্টের শক্তিশালী হতে হবে। এবার হার্ট যদি না ঘন রক্ত পাম্প করতে পারে, মারা পড়বে। এবার যেহেতু জল খাওয়া কমে যাচ্ছে, জল খাওয়া কমিয়ে দিলেও রক্ত ঘন হয়ে যায়, জল বেশি খায় না। এইগুলোর জন্য হার্ট ফেলিওর কত আমাদের চোখের সামনে, কত পর্বতারোহীর হার্ট ফেলিওর হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, ওখানে বাঁচানোই যায়নি, কারণ এক তো ওই উচ্চতায় হেলিকপ্টার যেতে পারে না। হ্যাঁ, আর ওইখানে কে নিজের না নামতে পারলে কারোর ক্ষমতা নেই ওখানে কেউ কাউকে নামিয়ে আনবে। কি বার্তা দেবেন নতুন প্রজন্মের পর্বতারোহীদের? নতুন যারা এভারেস্টে যেতে চান, এটাই প্রথমত তো এমনিতে যেটা ছোটদের নিয়ে থেকে বলি, যারা যে আগে মানুষ হিসেবে ভালো হতে হবে। যারা বড় হয়ে গেছে তাদেরকে আর আমি এই জ্ঞান দিতে পারি না, কিন্তু মানুষ হিসেবে ভালো না হলে ওই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানে সঠিক ডিসিশন নেয়া,
পর্বতারোহণে ওই এক মুহূর্তেরও হয়তো কয়েক হাজার ভাগের এক ভাগ, ওই মুহূর্তের মধ্যে সঠিক ডিসিশন মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিতে হবে। ওটাই নির্ভর করে যে বাঁচবে কি বাঁচবে না। তো সেটা ভালো মানুষ না হলে কিন্তু ওইটা নেওয়া যাবে না। হ্যাঁ, তারপর হচ্ছে যে প্রচুর ডিসিপ্লিন দরকার, পড়াশোনা প্রচুর করতে হবে। অনেক পড়াশোনা করলে, পৃথিবীর অনেক রকম বই পড়লে তবে তো সে মানুষ হিসেবে ভালো হতে পারবে, জ্ঞান বাড়বে। হ্যাঁ, তো তবে এবং পর্বতারোহণে আরো আগে যে ঘটনাগুলো ঘটেছে, দুর্ঘটনাগুলো কেন ঘটেছে সেগুলো জানতে হবে। এবং অভিজ্ঞ পর্বতারোহণে আমার যারা মাউন্টেনিয়ারিং এর স্যার ম্যাডাম ছিলেন, হ্যাঁ, ওনাদের থেকে আমি অনেক কিছু শিখেছি, তাদের অভিজ্ঞতা থেকে সেইগুলো তো জানতে। এবং টিমে একজন অভিজ্ঞ থাকতে হবে। অভিজ্ঞ কেউ ছাড়াই যে এখন অনেকে ট্রেকিং এ গেলে অনেক প্রাণহানি ঘটছে, কারণ তো এইটাই। এখন একটু তো মানে ক্রেজ বেড়ে গেছে, মানে না, সবাই একটু সোশ্যাল মিডিয়ায় দেখে বেরিয়ে পড়ছে। কিন্তু দলে যদি অভিজ্ঞ না থাকে, মানে পাহাড়ে এক মুহূর্তের মধ্যে কিন্তু স্বর্গটা নরকে পরিণত হয়ে যেতে পারে। যখন আকাশ পরিষ্কার, একদম নীল আকাশ, হাওয়া নেই, রোদ ঝলমলে, তখন মনে হবে স্বর্গ। তারপরেই যদি এক মুহূর্তের মধ্যে মেঘ চলে আসে আর ওই 100 কিলোমিটার বেগে হাওয়া ঝড় চলে আসে, তুষার ঝড় শুরু হয়, তখন কিন্তু ওটাই নরকে পরিণত হয়ে যাবে এবং ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে, কিচ্ছু করতে পারবে না। ওই কষ্ট পেতে পেতে, ঠান্ডায় কেঁপে কেঁপে ধীরে ধীরে মৃত্যু হবে। এবং বা যদি খাদে পড়ে গেল, ফাটলে পড়ে গেল, খাড়াই ঢালের মধ্যে পড়ে গেল, তখন কিভাবে নিজেকে অ্যারেস্ট করবে, পড়তে পড়তেও তো নিজেকে অ্যারেস্ট করা যায়, সেগুলো শিখতে হবে। ইকুইপমেন্ট ঠিকঠাক নিতে হবে। ট্রেকিং এ গেলেও কিন্তু ইকুইপমেন্ট, এই যে জ্যাকেট, ক্লোদিং কি ধরনের হওয়া দরকার, ব্যাগ কিভাবে গুছোতে হয় যাতে বেশি ভারী লাগবে না, সব জিনিস থাকবে, অথচ এমন ভাবে ব্যালেন্স হয়ে থাকবে পিঠে কিন্তু ওজনটা পড়বে না। ওটা কিন্তু একটা ব্যাগ গোছানোর নিয়ম আছে, এগুলো জানতে হবে। কিভাবে কি জল খেতে হবে বা কি খাবার খেতে হবে, হ্যাঁ, অ্যারেস্ট করার সময় হাত পা কিভাবে গেতাতে হবে বা কি পজিশনে রাখতে হবে, এইগুলো কিন্তু অল্প স্বল্প জেনে যেতে হবে। বা তুষার ঝড় এসে গেলে নিজেকে কিভাবে বাঁচাবে, এইগুলো সাধারণ বেসিক জিনিসগুলো জেনে যাওয়া উচিত এবং অভিজ্ঞ একজনকে রাখা উচিত। मैं पूरा ठीक हूँ, सब कंडीशन पूरा अच्छा है। खाना भी खा लिया, पानी बनाया, खाना बनाया, खा लिया, पूरा कंडीशन ठीक है। टेंशन का कोई बात नहीं है, पूरा ठीक ही है। ओके, थैंक यू सर, ऑल द बेस्ट। आपको भी शुभ यात्रा अच्छा से आना। विश यू ऑल सक्सेस। थैंक यू। कल मिलूंगा मैम, ठीक है? श्योर सर, थैंक यू। कल मिलेंगे हम लोग।